নমস্কার বন্ধুরা, গল্প দিদির আসরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, গল্প দিদির আসরের আজকের নিবেদন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প পল্লী সমাজ। এই গল্পটি আজকে আমরা শুনব প্রথম পর্ব। বেনি ঘোষাল মুকুজ্জদের অন্দরে প্রাঙ্গণে পা দিয়াই সম্মুখে এক পৌরা রমণীকে পাইয়া প্রশ্ন করিল, এই যে মাসি, রমা কই গা? মাসি আহ্নিক করিতেছিলেন, ইঙ্গিতে রান্নাঘর দেখাইয়া দিলেন। বেনি উঠিয়া আসিয়া রন্ধনশালার চৌকাটের বাইরে দাঁড়াইয়া বলিলেন, তাহলে রমা কি করবে স্থির করলে? জ্বলন্ত উনান হইতে শব্দমান কড়াটা নামাইয়া রাখিয়া রমা মুখ তুলে চাহিয়া কহিল, কিসের বরদা? বেনি কহিল, তারিণী খুড়ো শ্রাদ্ধের কথাটা বোন। রমেশ তো কাল এসে হাজির হয়েছে। বাপের শ্রাদ্ধ ঘটা করেই করবে বোধ হচ্ছে। যাবে নাকি? রমা দুচক্ষু বিস্ময়ে বিস্মারিত করিয়া বলিল, আমি যাব তারিণী ঘোষালের বাড়ি? বেনি ঈষৎ লজ্জিত হইয়া কইল, সে তো জানি দিদি, আর যেই হোক তোরা তো কিছুতেই যাবি নে। তবে শুনেছি নাকি ছোড়া সমস্ত বাড়ি বাড়ি গিয়ে নিজে বলবে। বজ্জাতি বুদ্ধিতে সে তার বাপের ওপরেও যায়। যদি আসে তাহলে কি বলবে? রমা সরসে জবাব দিল, আমি কিছু বলবো না, বাইরের দারোয়ান সেই তার উত্তর দেবে। পূজানিরতা মাসির কর্ণরন্ধে এই অত্যন্ত রুচিকর দলাদলির আলোচনা পৌঁছবা মাত্রই তিনি আহ্নিক ফেলিয়া রাখিয়া উঠিয়া আসিলেন। বঞ্জির কথা শেষ না হইতেই অতুপ্তক্ত খইয়ের মতো ছিটকাইয়া উঠিয়া কহিলেন, দারোয়ান কেন? আমি বলতে জানি নে। নচ্ছার বেটাকে এমনি বলাই বলবো যে বাছাধন জন্মে কখনো মুকুজ্জ বাড়িতে মাথা গলাবে না। তারিণী ঘোষালের বেটা ঢুকবে নেমন্তন্ন করতে আমার বাড়িতে? আমি কিছুই বলিনি বেনি মাধব। তারিণী তার ছেলের সঙ্গে আমার রমার বিয়ে দিতে চেয়েছিল। তখন তো আমার আর যতীন জন্মায়নি। ভেবেছিল যদু মুকুজ্জের সমস্ত বিষয়টা তাহলে মুঠোর মধ্যে আসবে। বুঝলে না বাবা বেনি? তা যখন হলো না, তখন ওই ভৌর বাছারজিকে দিয়ে কি সব জপ তপ টুকটাক করিয়ে মায়ের আমার কপাল এমন আগুন ধরিয়ে দিল যে 6 মাস পেরোলো না, বাছার হাতে নোয়া সিঁদুর ঘুচে গেল। ছোট জাত হয়ে চাই কি না যদু মুকুজ্জের মেয়েকে বউ করতে? এমনি হরামজাদার মরণ হয়েছে, ব্যাটার হাতের আগুনটুকু পর্যন্ত জোটেনি। ছোট জাতের মুখে আগুন। বলিয়া মাসি যেন কুস্তি শেষ করিয়া হাঁপাইতে লাগিলেন। পুনঃ পুনঃ ছোট জাতের উল্লেখ্যে বেনির মুখ ম্লান হইয়া গিয়াছিল, কারণ তারিণী ঘোষাল তারই খুড়া। রমা ইহা লক্ষ্য করিয়া মাসিকে তিরস্কারের কণ্ঠে কহিল, কেন মাসি তুমি মানুষ জাত নিয়ে কথা কও? জাত তো কারুর হাতে গড়া জিনিস নয়। যে যেখানে জন্মেছে সে তারই ভালো। বেনি লজ্জিতভাবে একটুখানি হাসিয়া বলিল, না রমা, মাসি তো ঠিকই বলেছেন। তুমি যত বড় কুলিনের মেয়ে, তোমাকে কি আমরা ঘরে আনতে পারি বোন? ছোট কুড়ুর ও কথা মুখে আনায় বেয়াদবি। আর টুকটাকের কথা যদি বলো, সে তো সত্যি। দুনিয়ায় ছোট কুড়ো আর ওই বেটা ভৈরব বাচার্জির অসাধ্য কিছুই নেই। ওই ভৈরবই তো হয়েছে আজকাল রমেশের মুরব্বি। মাসি কহিলেন, সে তো জানা কথা বেনি, ছোড়া 10-12 বছর তো দেশে আসেনি। এতদিন কোথায় ছিল? কি করে জানবো মাসি? ছোট কুড়োর সঙ্গে তোমাদের যে ভাব, আমাদেরও তাই। শুনেছি এতদিন নাকি বোম্বাই ছিল। কেউ বলছে ডাক্তারি পাশ করেছে, কেউ বলছে উকিল হয়ে এসেছে, কেউ বলছে সমস্তই ফাঁকি, কেউ নাকি বলছে পার মাতাল। যখন বাড়ি এসে পৌঁছলো
তখন দু চোখ নাকি জবা ফুলের মতো রাঙা ছিল। বটে, তাহলে তো তাকে বাড়িতে ঢুকতে দেওয়াই উচিত হয়নি। বেনি উৎসাহ ভরে মাথায় একটা ঝাঁকুনি দেয়া কইল, নয়তো হারামা, তোমার রমেশকে মনে পড়ে? নিজের হতভাগ্যের প্রসঙ্গ উঠিয়া রমা মনে মনে লজ্জা পাইয়াছিল। সলজ্জ মৃদু হাসিয়া কহিল, পরে বই কি, সে তো আমার চেয়ে বেশি বড় নয়। তাছাড়া শীতলতলার পাঠশালে আমরা দুজনেই পড়তাম যে। কিন্তু তার মায়ের মরণের কথা আমার খুব মনে পড়ে। খুড়িমা আমাকে বড় ভালোবাসতেন। মাসি আর একবার নাচিয়া উঠে বলিলেন, তার ভালোবাসার মুখে আগুন? সে ভালোবাসা কেবল নিজের কাজ হাসিল করবার জন্যে। তাদের মতলব ছিল তোকে কোনো মতে হাত করা। বেনি অত্যন্ত বিজ্ঞের মতো সায় দিয়া কহিল, তাতে আর সন্দেহ কি মাসি, ছোট কুড়িমার যে। কিন্তু তাহার বক্তব্য শেষ না হইতেই রমা অপ্রসন্নভাবে মাসিকে বলিয়া উঠিল, সেসব পুরনো কথার দরকার নেই মাসি। রমেশের পিতার সহিত রমার যতই বিবাদ থাকুক, তাহার জননীর সম্বন্ধে রমার একটু প্রচ্ছন্ন বেদনা ছিল। এতদিনেও তাহা সম্পূর্ণ তিরোহিত হয় নাই। বেনি তৎক্ষণাৎ সায় দিয়া বলিলেন, তা বটে, ছোট খুড়িমা ভালো মানুষের মেয়ে ছিলেন। মা আজও তার কথা উঠলে চোখের জল ফেলেন। কি কথায় কি কথা আসিয়া পড়িয়া দেখিয়া বেনি তৎক্ষণাৎ এই প্রসঙ্গ চাপা দিয়া ফেলিলেন। বলিলেন, তবে তো এই স্থির হলো দিদি, নড়চড় হবে না তো? রমা হাসিল, কহিল, বরদা, বাবা বললেন আগুনের শেষ, ঋণের শেষ, আর শত্রুর শেষ কখনো রাখিস নে মা। তারিণী ঘোষাল জ্যান্তে আমাদের কম জ্বালায়নি, বাবাকে পর্যন্ত জেলে দিতে গিয়েছিল। আমি কিছুই ভুলিনি বরদা, যতদিন বেঁচে থাকবো ভুলবও না। রমেশ তো সেই শত্রুই ছেলে। তাছাড়া আমার তো কিছু করবার জো নেই। বাবা আমাদের দুই ভাই বোনকে বিষয় ভাগ করে দিয়ে গেছেন বটে, কিন্তু সমস্ত বিষয় রক্ষা করার ভার শুধু আমারই ওপর যে। আমার তা নয়, আমাদের সংসারে যারা আসে তাদের পর্যন্ত দেব না। একটু ভাবিয়া কহিল, আচ্ছা বরদা, এমন করতে পারো না যে কোনো ব্রাহ্মণ না তাদের বাড়ি যায়? বেনি একটু সরিয়া আসিয়া গলা খাটো করিয়া বলিল, সেই চেষ্টাই তো করছি বোন। তুই আমার সহায় থাকিস আর আমার কোনো চিন্তা নেই। রমেশকে এই কুয়াপুর থেকে যদি না তাড়াতে পারি, তবে আমার নাম বেনি ঘোষাল নয়। তারপরে রইলাম আমি আর ওই ভৈরব বাঁচিচ্ছে। আর তারিণী ঘোষাল যখন নেই, দেখি এই বেটাকে কে রক্ষা করে। রমা কহিল, রক্ষে করবে কে রমেশ ঘোষালকে? দেখো বরদা, আমি বলে রাখলুম, শত্রুতা করতে কিন্তু একটুও কম করো না। বেনি আরো একটু অগ্রসর হইয়া একবার এই দিক একবার ওই দিক নিরীক্ষণ করিয়া চৌকাটের উপর উবু হইয়া বসিল। তারপর কণ্ঠস্বর অত্যন্ত মৃদু করিয়া বলিল, রমা, বাঁশ নুয়ে ফেলতে চাও তো? এই বেলা পেকে গেলেও আর হবে না, তা কিন্তু বলে দিচ্ছি। বিষয় সম্পত্তি কি করে রক্ষা করতে হয় এখন সে শেখেনি। এর মধ্যে যদি না শত্রুকে নির্মূল করতে পারো, তো ভবিষ্যতে আর পাবে না। এই কথাটা আমাদের দিবারাত্রি মনে রাখতে হবে যে সে তারিণী ঘোষালের ছেলে, আর কেউ নয়। সে তো আমি বুঝি বরদা। তুই না বুঝিস দাদা, ভগবান তোকে ছেলে গড়তে গড়তে একটা মেয়ে গড়ে দিয়েছে। বুদ্ধিতে একটা পাকা জমিদারও তোর কাছে হেঁটে যায়। এ কথা তো আমরা সকলেই বলা বলি করি। আচ্ছা, কাল আর একবার আসবো, আজ বেলা অনেক হলো। এই বলিয়া বেনি উঠিয়া পড়িল। রমা এই প্রশংসায় অত্যন্ত প্রীত হইয়া উঠিয়া দাঁড়াইয়া বিনয় সহকারে কিছু একটা বলিতে গিয়া হঠাৎ করিয়া তাহার বুকের ভেতরটা ছ্যাত করিয়া উঠিল। প্রাঙ্গণের অপর প্রান্ত হইতে অপরিচিত গম্ভীর কণ্ঠের আহ্বান আসিল,
রানী, কই রে? রমেশের মা এই নামে ছেলেবেলায় তাহাকে ডাকিতেন। সে নিজেও এতদিন তাহা ভুলিয়া গিয়াছে। বেনির প্রতি চাহিয়া দেখিল তাহার সমস্ত মুখ নীলবর্ণ হইয়া গিয়াছে। পরক্ষণে রুক্ষ মাথা, খালি পায়ে উত্তরীয়টা মাথায় জড়ানো রমেশ আসিয়া দাঁড়াইল। বেনির প্রতি চোখ পড়িবা মাত্র বলিয়া উঠিল, এই যে বরদা, এইখানে? বেশ, চলুন, আপনি না হলে কি করে করব? আমি সারা গা আপনাকে খুঁজে বেড়াচ্ছি। কই, রানী কোথায়? বলিয়াই কপাটের সম্মুখে আসিয়া দাঁড়াইল। পালাইবার উপায় নেই তাই রমা ঘাড় হেট করিয়া রহিল। রমেশ মুহূর্ত মাত্র তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া মহাবিস্ময় প্রকাশ করিয়া বলিল, এই যে! আরে ইস, কত বড় হয়েছিস তো! ভালো আছিস? রমা তেমনি অধমুখে দাঁড়াইয়া রইল। হঠাৎ কথা কহিতে পারিল না, কিন্তু রমেশ একটুখানি হাসিয়া তৎক্ষণাৎ কইল, চিনতে পারছিস নে? আমি তো রমেশ দা। এখনো রমা মুখ তুলিয়া চাহিতে পারিল না, কিন্তু মৃদুকণ্ঠে প্রশ্ন করিল, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, কিন্তু আমাকে আপনি কেন রমা? বেনির দিকে চাইয়া একটুখানি মলিন হাসিয়া বলিল, রমার সেই কথাটা আমি কোনোদিন ভুলতে পারিনি বড়দা। যখন মা মারা গেলেন তখনও খুব ছোট, সেই বয়সেই আমার চোখ মুছিয়া দিয়া বলেছিল, রমেশ দা, তুমি কেঁদো না, আমার মাকে আমরা দুজনে ভাগ করে নেব। তোর সেই কথা মনে পড়ে? আচ্ছা, আমার মাকে তোর মনে পড়ে? কথাটা শুনিয়া রমার ঘাড় যেন লজ্জায় আরো ঝুঁকিয়া পড়িল। সে একটিবারও ঘাড় নাড়িয়া জানাইতে পারিল না যে খুড়িমাকে তার খুব মনে পড়ে। রমেশ বিশেষ করিয়া রমাকে উদ্দেশ্য করিয়াই বলিতে লাগিল, আর তো সময় নেই, মাঝে আর শুধু 3টি দিন বাকি। যা করবার করে দাও ভাই, যাকে বলে একান্ত নিরাশ্রয়। আমি তার হয়েই তোমাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি। তোমরা না গেলে এতটুকু ব্যবস্থা করতেই পারছি না। মাসি আসিয়া নিঃশব্দে রমেশের পিছনে দাঁড়াইলেন। বেনি অথবা রমা কেহ যখন একটা কথারও জবাব দিল না, তখন তিনি সম্মুখের দিকে সরিয়ে আসিয়া রমেশের মুখপানে চাইয়া বলিলেন, তুমি বাপু তারিণী ঘোষালের ছেলে না? রমেশ এই মাসিটিকে ইতিপূর্বে দেখে নাই, কারণ সে গ্রাম ত্যাগ করিবার যাইবার পরে রমার জননীর অসুখ উপলক্ষে সে মুকুটজি বাড়িতে ঢুকিয়াছিল, আর বাইর হয় নাই। রমেশ কিছু বিস্মিত হইয়া তাহার দিকে চাহিয়া রহিল। মাসি বলিল, তাহলে এমন বেহায়া পুরুষ মানুষ আর কে হবে? যেমন বাপ তেমনি বেটা, বলা নেই কওয়া নেই, গেরস্থের বাড়ির ভিতর ঢুকে উৎপাত শুরু করতে শরম করে না তোমার? রমেশ বুদ্ধিভ্রষ্টের মতো কাঠ হইয়া চাহিয়া রইল। আমি চললুম বলিয়া বেনি ব্যস্ত হইয়া সরিয়া পড়িল। রমা ঘরের ভিতর হইতে বলিল, কি বকছো মাসি? তুমি নিজের কাছে যাও গে। মাসি মনে করিলেন তিনি বঞ্জির প্রচ্ছন্ন ইঙ্গিতটা বুঝলেন, তাই কণ্ঠস্বর আরো একটু বিষ মিশাইয়া কইলেন, নে রমা, বকিস নে, যে কাজ করতেই হবে, তাতে আমার তোদের মতো চক্ষু লজ্জা হয় না। বেনি অমন ভয়ে পালানোর কি দরকার ছিল? বলে গেলেই তো হতো। আমার বাপু তো আমার গেমস্তান নেই, খাস তালুকের পোজাও নেই। তোমার কর্মবাড়িতে জল তুলতে, ময়দা মাখতে যাব। তারিণী মরেছে, গা শুদ্ধ লোকের হাড় জুড়িয়েছে। এ কথা আমাদের উপর বরাত দিয়ে না গিয়ে নিজে ওর মুখের উপর গিয়ে বলে গেলেই তো পুরুষ মানুষের মতো কাজ করতো। রমেশ তখন নিষ্পন্দ অসাড়ের মতো দাঁড়াইয়া রহিল। বস্তুত এ সকল কথা তার একান্ত দুঃস্বপ্নের অগোচর ছিল।
ভিতর হইতে রান্নাঘরে কপাটের শিকলটা ঝনঝন করিয়া নাড়িয়া উঠিল, কিন্তু কেহ তাহাতে মনোযোগ করিল না। মাসি রমেশের নির্বাক ও অত্যন্ত পাংশুবর্ণ মুখের প্রতি চাইয়া পুনরূপে বলিলেন, যাই হোক, বামুনের ছেলেকে আমি চাকর দারোয়ান দিয়ে অপমান করাতে চাইনি। একটু হুঁশ কাজ করো বাপু, যা করছি ফোকাটি নাও যে ভদ্রলোকের বাড়িতে ঢুকে আবদার করে বেড়াবে। তোমার বাড়িতে আমার রমা কখনো পা ধুতেও পারবে না, আমি তোমাকে বলে দিলুম। হঠাৎ রমেশ যেন জাগিয়া উঠিল এবং পরক্ষণে তাহার বিস্মিত বক্ষের ভিতর হইতে এমনি একটা গভীর নিঃশ্বাস বাহির হইয়া আসিল যে সে নিজেই সেই শব্দে সচকিত হইয়া গেল। ঘরের ভিতর কপাটের অন্তরালে দাঁড়াইয়া রমা মুখ তুলিয়া চাহিয়া দেখিল। রমেশ একবার বোধ করি ইতস্তত করিল, তাহার পর রান্নাঘরের দিকে উদ্দেশ্য করিয়া বলিল, যখন যা যেতে পারে না তখন আর উপায় কি? কিন্তু আমি তো অত কথা জানতাম না, না জেলে গেলে উপদ্রব করে গেলাম, সেই জন্য আমাকে মাফ করো রানী বলিয়া ধীরে ধীরে চলিয়া গেল। ঘরের ভিতরতে এতটুকু সাড়া আসিল না। যাহার কাছে ক্ষমা ভিক্ষা করা হলো সে যে অলক্ষ্যে নিঃশব্দে তাহার মুখের দিকে চাইয়া রহিল, রমেশ তা জানিতে পারিল না। বেনি তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া দাঁড়াইল। সে যে পলাই নাই, বাহিরেই লুকাইয়া অপেক্ষা করিতেছিল মাত্র। মাসির সহিত চোখাচোখি হইতেই তাহার সমস্ত মুখ আহ্লাদে ও হাসিতে ভরিয়া গেল। সরিয়া আসিয়া কহিল, হা, শোনালে বটে মাসি, আমার সাধ্যি ছিল না অমন করে বলা। এ কি চাকর দারোয়ানের কাজ রমা? আমি আড়ালে দাঁড়িয়ে দেখলাম কি না ছোড়া মুখখানা যেন আষাঢ়ের মেঘের মতো কালো করে বেরিয়ে গেল। এই তো একদম ঠিক হলো। মাসির ক্ষুণ্ণ অভিমানের সুরে বলিলেন, খুব খুব হলো জানি, কিন্তু এই দুটো মেয়ে মানুষের উপর ভার না দিয়ে না সরে গিয়ে নিজে বললেই তো ভালো করতে পারতে। আর নাই যদি বলতে পারতে, আমি কি বললুম তাকে দাঁড়িয়ে শুনতে গেলে কেন বেছা? অমনি সরে পড়াই উচিত হয়নি কি? মাসির কথা ঝাঁজে বেনির মুখের হাসি মিলাইয়া গেল। সে যে এই অভিযোগের কি সাফাই দেবে ভাবিয়া পাইল না, কিন্তু অধিকক্ষণ ভাবিতে হইল না। হঠাৎ রমা ভেতর হইতে তাহার জবাব দেয়া কহিল। এতক্ষণ সে একটিও কথা কহে নাই। কহিল, তুমি যখন নিজে বলছো মাসি, সেই তো সকলের চেয়ে ভালো হয়েছে। যে যতই বলুক না কেন, এতখানি বিষ জিভ দিয়ে ছড়াতে তোমার চেয়ে ভালো কেউ পেরে উঠতো না। মাসি এবং বেশি উভয়ের বিস্ময়াপন্ন হয়ে উঠিল। মাসি রান্নাঘরের দিকে ফিরিয়া কহিল, কি বললে এলা? কিছু না, আন্নিক করতে বসে 7 বার উঠলে। যাও না, ওটা সেরে ফেলো না। রান্না বান্না কি হবে না? বলিতে বলিতে রমা নিজে বাহির হইয়া আসিল এবং কাহাকে কোনো কথা না বলিয়া বারান্দা পার হইয়া ওদিকের ঘরে গিয়া প্রবেশ করিল। বেনি শুষ্ক মুখে চুপি চুপি জিজ্ঞাসা করিল, ব্যাপার কি মাসি? কি করে জানবো বাছা, ও রাজরানীর মেজার বোঝা আমার মতো কি দাসীবাদীর কম্য? বলিয়া ক্রোধ ক্ষোভে এবং মুখখানা কালিবর্ণ করিয়া তাহার পূজার আসনে গিয়া উপবেশন করিলেন এবং বোধ করি মনে মনে ভগবানের নাম করিতে লাগিলেন। বেনি ধীরে ধীরে প্রস্থান করিল। এই কুয়াপড়ের বিষয়টা অর্জিত হইবার একটু ইতিহাস আছে, তাহা এখানে বলা আবশ্যক। প্রায় 100 বর্ষ পূর্বে মহাকুলীন বলরাম মুকুর্জে তাহার মিতা বলরাম ঘোষালকে সঙ্গে করিয়া বিক্রমপুর থেকে এই দেশে আসেন। মুকুর্জে শুধু কুলীন ছিলেন না, বুদ্ধিমানও ছিলেন। বিবাহ করিয়া বর্ধমান রোজ সরকারের চাকুরি করিয়া এবং আরও কি কি করিয়া এই বিষয়টুকু হস্তগত করেন। ঘোষালও এদিকে বিবাহ করেন, কিন্তু পিতৃঋণ শোধ ছাড়া আর কিছু করার ক্ষমতা তাহার ছিল না। তাই দুঃখ কষ্টে তাহার দিন কাটিতেছিল। এই বিবাহ উপলক্ষেই নাকি দুই মিতার মূলমালিন্য ঘটে।
পরিশেষে তাহা এমন বিবাদে পরিণত হয় যে একই গ্রামে বাস করিবার পরেও 20 বৎসর কেউ কাহার মুখ দর্শন করে নাই। বলরাম মুখুজ্জ যেদিন মারা গেলেন সেদিন ঘোষাল তাহার বাড়িতে পাও দিলেন না, কিন্তু তাহার মরণের পরদিন আজ আশ্চর্য কথা শোনা গেল যে নিজেই সমস্ত বিষয় চুল চিরিয়া অর্ধেক ভাগ করিয়া নিজের পুত্র এবং মিতার পুত্রগণকে দিয়া গিয়াছেন। সেই অবধি কুয়াপুরের বিষয় মুকুজ্জে এবং ঘোষাল বংশ ভোগদখল করিয়া আসিতেছে। ইহারা নিজেরাও জমিদার বলিয়া অভিমান করিতেন, গ্রামের লোকেও অস্বীকার করিত না। যখনকার কথা বলিতেছি তখন ঘোষাল বংশ বাঘ হইয়াছে। সেই বংশের ছোট তরফের তারিণী ঘোষাল মোকদ্দমা উপলক্ষে জেলায় গিয়ে দিন কয়েক পূর্বে হঠাৎ যেদিন আদালতে ছোট বড় 5-7টা মুলতবি মোকদ্দমা শেষের ফলে ভূক্ষেপ না করিয়া কোথাকার এক কোন অজানা আদালতে মহামান্য সমন মাথায় করিয়া নিঃশব্দে প্রস্থান করিলেন, তখন তাহাদের কুয়াপুর গ্রামের ভিতর এবং বাহিরে হুলুস্থুল পড়িয়া গেল। বড় তরফের কর্তা বেনি ঘোষাল বুড়োর মৃত্যুতে গোপনে আরামের নিঃশ্বাস ফেলিয়া বাড়ি ফিরিয়া আসিলেন এবং আরও গোপন দল পাকাইতে লাগিলেন কি করিয়া খুড়োর আগামী শ্রাদ্ধের দিনটা পণ্ড করিয়া দিবেন। 10 বৎসর খুড়ো ভাইপোর মুখ দেখা দেখিছিল না। বহু বৎসর পূর্বে তারিণী গৃহশূন্য হইয়াছিল। সেই অবধি পুত্র রমেশকে তাহার মামার বাড়ি পাঠাইয়া দিয়া তারিণী বাড়ির ভিতর দাস দাসী এবং বাইরের মোকদ্দমা লইয়া কাল কাটাইতেছিলেন। রমেশ রুড়কি কলেজে এই দুঃসংবাদ পাইয়া পিতার শেষ কার্য সম্পাদন করিতে দীর্ঘকাল পরে কাল অপরাহ্নে তাহার গৃহে আসিয়া উপস্থিত হইয়াছে। কর্মবাড়ি মধ্যে শুধু 2 দিন বাকি। বৃহস্পতিবার রমেশের পিতৃশ্রাদ্ধ। 2-1 করিয়া ভিন্ন গ্রামের মুরব্বীরা উপস্থিত হইতেছেন, কিন্তু নিজেদের কুয়াপুরের যে কেউ আসে নাই রমেশ তা বুঝিয়াছিল এবং শেষ পর্যন্ত কেউ যে আসিবে না তাহাও জানিত। শুধু ভৈরব আচার্য ও তাদের বাড়ির লোকেরা আসিয়া কাজকর্মে যোগ দিয়াছিল। স্বগ্রামস্থ ব্রাহ্মণদিগের পদধূলির আশা না থাকিলেও উদ্যোগ আয়োজন রমেশ বড় লোকের মতোই করিয়াছিল। আজ অনেকক্ষণ পর্যন্ত রমেশ বাড়ির ভেতর কাজকর্মে ব্যস্ত ছিল। কি জন্যে বাহিরে আসিয়া দেখিল ইতিমধ্যে 2-3 জন প্রাচীন ভদ্রলোক আসিয়া বৈঠকখানার বিছানায় সমগত হইয়া ধূমপান করিতেছে। সম্মুখে আসিয়া সবিনয়ে কিছু বলিবার পূর্বেই পিছন হইতে একটু শব্দ শুনিয়া দেখিল একটি অতি বৃদ্ধ ব্যক্তি 5-6টি ছেলে মেয়ে লইয়া কাশিতে কাশিতে বাড়িতে ঢুকিল। তাহার কাঁধে মলিন উত্তরীয়, নাকের উপর একজোড়া ভাটার মতো চশমা, পিছনে দড়ি দিয়ে বাঁধা, সাদা চুল, সাদা গোপ তামাকের ধোঁয়ার তাম্র বর্ণ। অগ্রসর হইয়া আসিয়া সে ভীষণ চশমার ভিতর দিয়া রমেশের মুখের দিকে মুহূর্তকাল চাহিয়া বিনা বাক্যব্যয়ে কাঁদিয়া ফেলিল। রমেশ চিনিলেন না উনি কে, কিন্তু যেই হন না কেন ব্যস্ত হইয়া কাছে আসিয়া তার হাত ধরিলেন এবং ভাঙা গলায় বলিয়া উঠিলেন, না বাবা রমেশ, তারিণী যে এমন করে ফাঁকি দিয়ে পালাবে তা স্বপ্নেও ভাবিনি, কিন্তু আমার এমন চাটুর্যে বংশে জন্ম নয় যে কারোর ভয়ে মুখ দিয়ে মিথ্যে কথা বেরোবে। আসবার সময় তোমার বেনি ঘোষালের মুখের সামনে বলে এলুম, আমাদের রমেশ যেমন শ্রাদ্ধের আয়োজন করেছে এমন করা চুলোয় জগ এই অঞ্চলে কেউ দেখেইনি। একটু থামিয়া বলিলেন, আমার নামে অনেক শালা অনেক রকম তোমাকে লাগিয়েছে বাবা, কিন্তু এটা নিশ্চয় যেন এই ধর্মদাস শুধু ধর্মেরই দাস, আর কারো নয়। এই বলিয়া বৃদ্ধ সত্য ভাষণের মতো সমস্ত পৌরস্য আত্মসাৎ করিয়া গোবিন্দ গাঙ্গুলির হাত থেকে হুকাটা ছিনাইয়া লইয়া তাহাতে এক টান দিয়া প্রবল বেগে কাশিয়া ফেলিল। ধর্মদাস নিতান্ত অত্যুক্তি করে নাই। উদ্যোগ আয়োজন যেরূপ হইতেছিল এরূপ সেদিকে হয় না। কলিকাতা হইতে ময়রা আসিয়াছিল।
তাহার প্রাঙ্গণের একধারে ভিয়ান চড়াইছে। সেদিকে পাড়ার কতগুলো ছেলে মেয়ে ভিড় করিয়া দাঁড়িয়ে আছে। কাঙালিদের বস্ত্র দেয়া হইবে। চণ্ডী মণ্ডপের ওই ধারের বারান্দায় অনুগত ভৈরব আচার্য থান পাড়িয়া পাঠ করিয়া গাদা করিতেছিল। সেদিকে জনা কয়েক লোক থাবা পাতিয়া বসিয়া এই অপব্যয়ের পরিমাণ হিসাব করিয়া মনে মনে রমেশের নির্বুদ্ধিতার জন্য তাহাকে গালি পাড়িতেছিল। গরিব দুঃখী সংবাদ পাইয়া অনেক দূরের পথ হইতে আসিয়া জুটিতেছিল। লোকজন, প্রজা পাঠক বাড়ি পরিপূর্ণ করিয়া কেউ কলহ করিতেছে, কেউ বা মিছিমিছি শুধু কোলাহল করিতেছে। চারিদিকে চাইয়া ব্যয়বাহুল্য দেখিয়া ধর্মদাসের কাশি আরো বাড়িয়া গেল। প্রত্যুত্তরে রমেশ সংকুচিত হইয়া নানা বলিয়া আরো কি বলিতে যাইতেছিল, কিন্তু ধর্মদাস হাত নাড়িয়া থামিয়া দিয়া ঘর ঘর করিয়া কি বলিয়া ফেলিলেন, কিন্তু কাশির ধমকে তার এক বর্ণও বোঝা গেল না। গোবিন্দ গাঙ্গুলি সর্বাগ্যে আসিয়াছিল, সুতরাং ধর্মদাস যাহা বলিয়াছে তাহা বলিবার সুবিধা তাহারই সর্বাপেক্ষা অধিক থাকিয়া নষ্ট হইয়াছে ভাবিয়া তার মনে মনে ভারী একটা ক্ষোভ জন্মিতেছিল। সে এ সুযোগ নষ্ট হতে দিল না। ধর্মদাসকে উদ্দেশ্য করিয়া তাড়াতাড়ি বলিয়া উঠিল, কাল সকালে বুঝলে ধর্মদাস দা, এখানে আসবে বলে বেরিয়ে আসা হলো না। বেনির ডাকাডাকি, গোবিন্দ খুড়ো তামা খেয়ে যাও। একবার ভাবলুম কাজ নেই, তারপর মনে হলো ভাবখানা দেখি বেনির একবার। বেনি কি বললে জানো রমেশ? বললে, খুড়ো বলি তোমরা তো মুরব্বি হয়ে দাঁড়িয়েছ, কিন্তু জিজ্ঞেস করি লোকজন খাবে টাবে তো? আমিও বাবা ছাড়ি কেন? তুমি বড় লোক আছো বলে আমাদের রমেশ কি কারো থেকে ছোট? তোমার তো ঘরে এক মুঠো চিড়ের প্রত্যাশ করা যায় না। বললুম বেনি বাবু, ওই পথ একবার কাঙালি বিদায়টা দাঁড়িয়েই দেখো। কালকে ছেলে রমেশ এই বুকের পাটা বলিয়ে কে, এতটা বয়স হলো এমন আয়োজন চোখে দেখিনি। কিন্তু তা বলি ধর্মদাস দা, আমাদের সাধ্যই বাকি। যার কাজ তিনি ওপর থেকে করাচ্ছেন। তারিণীদা সাব্যষ্ট দিকপাল ছিলেন তো, তা বই কি তো নয়। ধর্মদাসের কিছুতেই কাশি থামে না, সে কাশিতেই লাগিল। আর তার মুখের সামনে গাঙ্গুলি মশাই বেশ বড় বড় কতগুলি অপরিপক্ক তরুণ জমিদারটিকে বলিয়া যাইতে লাগিল দেখিয়া ধর্মদাস আরো ভালো কিছু বলিবার চেষ্টায় যেন আকুলি বিকুলি করিতে লাগিল। গাঙ্গুলি বলিতে লাগিল, তুমি তো আমার পণ নাও বাবা, নিতান্ত আপন। তোমার মা যে আমার একবারে সাক্ষাৎ পিস্তুত বোনের কুর্তত ভগিনী। রাধানগরের বাড়ুজ্য বাড়ি, সে তো তারিণীদা জানতেন। তার যে কোনো কাজকর্মে মামলা মোকদ্দমা করতে, সাক্ষী দিতে ডাক ওই গোবিন্দকে। ধর্মদাস প্রাণপণ বলে কাশি থামাইয়া খিচিয়া উঠিল, কেন বাজে বকো গোবিন্দ? আমি আজকের নই তা জানি না? সে বছর সাক্ষী দেবার কথা বললি, আমার জুতো নেই, খালি পায়ে যাই কি করে? তারিণী অমনি 2.5 টাকা দিয়ে এক জোড়া জুতো কিনে দিলে, আর তুই সেই জুতো দিয়ে কার সাক্ষী দিয়ে এলি? বেনি ঘোষালের। গোবিন্দ রক্তচক্ষু করে বলিল, এলুম। এলি নে? দূর মিথ্যেবাদী! মিথ্যেবাদী তোর বাবা। গোবিন্দ তাহার ভাঙা ছাতি হাতে করিয়া লাফাই উঠিল, তবে রে শালা! ধর্মদাস তার বাঁশের লাঠি উঁচাইয়া হুঙ্কার দিয়া প্রচন্ড ভাবে কাশি দিয়া ফেলিল। রমেশ শশব্যস্ত উভয়ের মাঝখানে আসিয়া পড়িল এবং স্তম্ভিত হইয়া গেল। ধর্মদাস লাঠি নামাইয়া কাশিতে কাশিতে বসিয়া পড়িল। ও শালা সম্পর্কে আমার বড় ভাই কি না, তাই শালার আক্ষল দেখা। শহরে ময়রারা ভিয়ানরা চারিদিকে চাহিয়া রইল। চতুর্দিকে যাহারা কাজকর্মে নিযুক্ত ছিল চেঁচামেচি শুনিয়া
তাহারা তামাশা দেখিবার জন্য ছুটে আসিল। ছেলেমেয়েরা খেলা ফেলিয়া হাঁ করিয়া মজা দেখিতে লাগিল এবং সমস্ত লোকের দৃষ্টির সম্মুখে রমেশ লজ্জায় বিস্ময়ে হতবুদ্ধির মতো স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিল। তাহার মুখ দিয়ে একটা কথাও বাহির হইল না। উভয়ে প্রাচীন ভদ্রলোক, ব্রাহ্মণ সন্তান, এত সামান্য কারণে এমন ইতরের মতো গালিগালাজ করিতে পারে? বারান্দায় বসিয়া ভৈরব কাপড়ের থান দিতে দিতে সমস্তই দেখিতেছিল, শুনিতেও ছিল। এখন উঠিয়া আসিয়া রমেশকে উদ্দেশ্য করিয়া কহিল, প্রায় সকানে কাপড় হলো, আর চাই কি? রমেশের মুখ দিয়া হঠাৎ কথা বাহির হইল না। ভৈরব রমেশের অভির্ভূত ভাব লক্ষ্য করিয়া হাসিল। মৃদু অনুযোগের স্বরে কহিল, ছি গাঙ্গুলি মশাই, বাবু একেবারে অবাক হইয়া গেছেন। আপনি কিছু মনে করবেন না বাবু, এমন ঢের হয়। বৃহৎ কাজকর্মের বাড়িতে কত ঠ্যাঙ্গা ঠেঙ্গি রক্তারক্তি পর্যন্ত হয়ে যায়, আবার যে কেসেইও হয়। নিন উঠুন চাটুর্য মশাই, দেখুন দেখি আর থান পারবো? ধর্মদাস জবাব দেবার পূর্বেই গোবিন্দ গাঙ্গুলি খাড়া হইয়া বলিলেন, হয়তো ঢের হয়, নইলে বিরোধ কর্ম বলেছে কেন? শাস্ত্রে আছে, লক্ষ্য কথা না হলে বিয়ে হয় না যে। সে বছর তোমার মনে আছে ভৈরব, যদু মুকুজ্জ মশাইয়ের কন্যা রমার গাছ প্রতিষ্ঠের দিন সিধে নিয়ে রাঘব ভট্টাচার্যি হারান চাটুর্যের মাথা ফাটে হয়ে গেল। কিন্তু আমি বলি ভৈরব বায়া, বাবাজিদের এই কাজটা কি ভালো হচ্ছে না? ছোট লোকেদের কাপড় দিয়া আর ভস্যে ঘি ঢালা একই ব্যাপার। তার চেয়ে বামুনদের একজোড়া আর ছেলেদেরকে একখানা করে দিলে হতো না? আমি বলি বাবাজি, সেই যুক্তি করুন, কি বলো ধর্মদাস? ধর্মদাস ঘাড় নাড়িতে নাড়িতে বলিল, গোবিন্দ মন্দ কথা বলেনি বাবাজি, ও বেটাদের হাজার দিলেও নাম আবার জো নেই, নইলে আর ওদের ছোট জাত বলছে কেন? বুঝলে না রমেশ? এখনো পর্যন্ত রমেশ নিঃশব্দেই ছিল। এই বস্ত্র বিতরণের আলোচনায় যে একেবারে যেন মর্মাহত হইয়া পড়িল। ইহার সুযুক্তি কুযুক্তি সম্বন্ধে নয়, এখন একটাই তাহার সর্বাপেক্ষা অধিক বাজিল যে ইহারা যাহাদিগকে ছোটলোক বলিয়া ডাকে, তাহাদেরকে সহস্র চক্ষুর সম্মুখে এইমাত্র এত বড় একটা লজ্জাকার কাণ্ড করিয়া বসিল। সেই জন্য ইহাদের কাহারও মনে এতটুকু ক্ষোভ, এতটুকু লজ্জার কণা মাত্র নেই। ভৈরব মুখপানে চাহিয়া আছে দেখিয়া রমেশ সংক্ষেপে কহিল, আরো 200 কাপড় ঠিক করে রাখুন। তা নইলে কি হয়? ভৈরব বায়া, চলো আমি ওদিকে যাই, তুমি এক হাতে অত করতে পারবে তো? বলিয়া তাহার সম্মতির উপেক্ষা না করিয়াই গোবিন্দ উঠিয়া বস্ত্ররাশির নিকটে গিয়া বসিল। রমেশ বাটির ভিতর যাইবার উপক্রম করিতেই ধর্মদাস তাহাকে এক পাশে ডাকিয়া লইয়া চুপি চুপি অনেক কথা কহিলেন। রমেশ প্রত্যুত্তরে মাথা নাড়িয়া সম্মতি জ্ঞাপন করিয়া ভিতরে চলিয়া গেল। কাপড় গুছাইতে গুছাইতে গোবিন্দ গাঙ্গুলি আর চোখে সব দেখিল। কই গো বাবাজি, কোথায় গেলে? বলিয়া একটা শীর্ণকার মুণ্ডিত শ্বশ্রু প্রাচীন ব্রাহ্মণ প্রবেশ করিলেন। ইহার সঙ্গেও গুটি তিনেক ছেলে মেয়ে। মেয়েটি সকলের বড়, তাহার পরনে শুধু একখানি অতি জীর্ণ ডুরে কাপড়। বালক দুটির কোমলে এক গাছি করে ঘুংসি ব্যথিত একেবারে দিগম্বর। উপস্থিত সকলেই মুখ তুলিয়া চাহিল। গোবিন্দ অভ্যর্থনা করিল, এসো দিনুদা, বসো। বড় ভাগ্যি যে তোমার পায়ে ধুলো পড়ল, ছেলেটা একা সারা হয়ে গেল। তা তোমরা? ধর্মদাস গোবিন্দর প্রতি কটমট করিয়া চাহিল। সে ভ্রুক্ষেপ মাত্র না করিয়া কহিল, তা তোমরা এদিকে মারাবে না দাদা? বলিয়া তাহারা হুকাটা তুলিয়া দিল। দীনু ভট্টাচার্য আসন গ্রহণ করিয়া দগ্ধ উকাটা নিরর্থক গোটা দুই টান দিয়া বলিল, আমি তো ছিলাম না ভায়া,
তোমার বউ ঠাকুরনকে আনতে বাপের বাড়ি গিয়েছিলাম। বাবাজি কোথায়? বাবাজি কোথায়? শুনেছি নাকি ভারী আয়োজন হচ্ছে। পথে আসতে তো গায়ের হাটে শুনলুম, এলুম খাইয়ে দাইয়ে ছেলে বুড়ের হাতে 16খানা করে লুচি আর 4 জোড়া করে সন্দেশ দেয়া হবে। গোবিন্দ খাটো গলা করিয়া বলল, তাছাড়া হয়তো একখানা কাপড়ও পাবেন। এই যে রমেশ বাবাজি, তা দিনুদাকে বলছিলুম বাবাজি, তোমাদের 5 জনের বাপ মায়ের আশীর্বাদ জোগাড় সোগাড় একরকম করা যা হচ্ছে, কিন্তু বুয়ে নিয়ে একেবারে উঠে পড়ে লেগেছে। এই আমার কাছে 2বার লোক পাঠিয়েছে, তা আমার কথা না হয় ছেড়েই দিলে। রমেশের সঙ্গে তো আমার যেন নারীর টান রয়েছে, কিন্তু এই যে দিনুদা, ধর্মদাসদা, এরা কি বাবা তোমাকে ফেলতে পারবেন? দিনুদা তো পথ থেকে শুনতে পেয়েই ছুটে আসছে, ওরে ষষ্ঠীচরণ, তা আমাকে দে না রে। বাবা রমেশ, একবার এদিকে এসো দেখি, একটা কথা বলে দি। নিবেদ্যে ডাকিয়া গোবিন্দ ফিসফিস করিয়া জিজ্ঞাসা করিলেন, ভিতরে বুঝি ধর্মদাসকে নিয়ে এসেছেন? খবরদার খবরদার, অমনি কাজটি করো না বাবা। গিটলে বামুন যতই ফোসকাল, ধর্মদাস গিন্নির হাতে ভাড়ারের চাবি টাবি দিও না বাবা, কিছুতেই দিও না। ঘি, ময়দা, তেল, নুন অর্ধেক ছড়িয়ে পড়বে। তোমার ভাবনা কি বাবা? আমি গিয়ে তোমার মামিকে পাঠিয়ে দেব, সে এসে ভাড়ারের ভার নেবে। তোমার এক গাছি কুটোরও একদম লোকসান হবে না। রমেশ ঘাড় নাড়িয়া যে আজ্ঞা বলিয়া মৌন হইয়া রহিল। তাহার বিস্ময়ের অবধি নাই। ধর্মদাস যে তাহার গিন্নিকে ভাড়ারের ভার লইবার জন্য পাঠাইয়া দিবার কথা এত গোপনে কইয়াছিল, গোবিন্দ ঠিক তাহা আন্দাজ করিয়াছে। উলঙ্গ শিশু দুটি ছুটিয়া আসিয়া দিনুদার কাঁধের উপর ঝুড়িয়া পড়িল। বাবা, সন্দেশ খাবো। দিনু একবার রমেশের প্রতি তাকিয়া গোবিন্দর প্রতি চাইয়া কইল, সন্দেশ কোথায় পাবো গো? কেন? ওই যে হচ্ছে বলিয়া তাহারা ওদিকে ময়রাদের দেখাইয়া দিল। আমরাও দাদামশাই বলিয়া নাকে কাঁদিতে কাঁদিতে আরো 3-4টি ছেলে মেয়ে ছুটিয়া আসিয়া বৃদ্ধ ধর্মদাসকে ঘিরিয়া ধরিল। বেশ তো বেশ তো বলিয়া রমেশ ব্যস্ত হইয়া অগ্রসর হইয়া আসিল। ও আচ্ছা জি মশাই, বিকেলবেলায় ছেলেরা সব বাড়ি থেকে বেরিয়েছে, খেয়ে তো আসেনি। ও হে ও, কি নাম তোমার? নিয়ে এসো থালাটা এদিকে। ময়রা সন্দেশের থালা লইয়া আসিবা মাত্র ছেলেরা উপুর হইয়া পড়িল। বাটিয়া দিবার অবকাশ না দিয়া সবাই ব্যস্ত করিয়া তুলিল। ছেলেদের খাইয়াতে দেখিয়া দীননাথের শুষ্ক দৃষ্টিতে সজল এবং তীব্র হইয়া উঠিল। ওরে খ্যাদি, খাচ্ছিস তো? সন্দেশ কেমন হয়েছে বল দেখি। বেশ বাবা বলিয়া খেদি চিবাইতে লাগিল। দিনু মৃদু হাসিয়া ঘাড় নাড়িয়া বলিল, আহা, তোদের আবার পছন্দ, মিষ্টি হলেই হলো। হ্যাঁ হ্যাঁ কারিগর, ও কড়াটা কেমন নামালে? ও গোবিন্দ ভাইয়া, এখন একটু রোদ আছে বলে মনে হচ্ছে না? ময়রা কোনো দিকে না চাইয়া তৎক্ষণাৎ কইল, আগে আছে বই কি, এখনো ঢের বেলা, এখনো সন্ধে আন্নিকে। তবে কই দাও তো দেখি একটা গোবিন্দ ভাইয়াকে, চেকে দেখুন কেমন কলকাতার কারিগর তোমরা। না না, আমাকে আবার কেন, তবে আধখানার বেশি নয় কিন্তু। ওরে ষষ্ঠীচরণ, একটু জল আন দেখি বাবা, হাতটা ধুয়ে ফেলি। রমেশ ডাকিয়া বলিয়া দিল। অমনি বাড়ির ভেতর হইতে গোটা ছাড়েক থালা নিয়ে আসিল ষষ্ঠীচরণ। প্রভুর আদেশের ভিতর হইতে গোটা 3 রেকাবি এবং জলের গ্লাস আসছিল, এবং দেখিতে দেখিতে সেই বৃহৎ থালার অর্ধেক মিষ্টান্ন এবং 3টি প্রাচীন ম্যালেরিয়া কৃষ্ট সদ্ব্রাহ্মণের জলযোগে নিঃশেষিত হইয়া গেল। হ্যাঁ, কলকাতার কারিগর বটে, কি বলো ধর্মদাসদা? বলিয়া দীননাথ রুদ্ধ নিঃশ্বাস ত্যাগ করিল। ধর্মদাসরা
তখনও শেষ হয়নি এবং জ্যোতিজ তাহার অব্যক্ত কণ্ঠস্বর সন্দেহের তাল ভেদ করিয়া সহজে মুখ দিয়া বাহির হইতে পারিল না, তথাপি বোঝা গেল এই বিষয়ে তাহার মতভেদ নাই। হাহ, ওস্তাদি হাত বটে বলিয়া গোবিন্দ সকলের শেষে হাত ধুইবার উপক্রম করিতেই ময়রা সবিনয় অনুরোধ করিল, যদি কষ্টই করলেন ঠাকুর মশাই, তবে মিহিদানাটা একটু পরখ করে দিন। মিহিদানা কই, আন বাপু। মিহিদানা আসিল এবং এতগুলি সন্দেশের পর নতুন বস্তুটির সদ্ব্যবহার দেখিয়া রমেশ নিঃশব্দে চাহিয়া রইল। দিনরাতের মেয়ের প্রতি হস্ত প্রসারিত করিয়া কহিল, ওরে ও খেদি, ধর দেখি মা দুটো মিহিদানা। আমি আর খেতে পারবো না বাবা। পারবি পারবি, এক ঢোক জল খেয়ে গলাটা ভিজিয়ে নে দেখি, মুখ মেরে গেছে বই তো নয়। না পারিস আঁচলেকে একটু গেড়ে দিয়ে বেঁধে নে, কাল সকালে খাস। হ্যাঁ বাপু খাওয়ালে বটে, যেন অমৃত। তা বেশ হয়েছে, মিষ্টি বুঝি দুরকম করলে বাবাজি? রমেশের বলতে হইল না। ময়রা সহজ সায় কহিল, আগে না, রসগোল্লা, ক্ষীরমোহন। হ্যাঁ, ক্ষীরমোহন কই, সে তো বার করলে না বাপু। বিস্মিত রমেশের মুখের পানে চাইয়া দীননাথ কহিল, খেয়েছিলুম বটে, রাধানগরের বোসদের বাড়িতে, আজও যেন লেগে রয়েছে। বললে বিশ্বাস করবে না বাবাজি, ক্ষীরমোহন খেতে আমি বড্ড ভালোবাসি। রমেশ হাসিয়া একটুখানি ঘাড় নাড়িল। কথাটা বিশ্বাস করা তার কাছে অত্যন্ত কঠিন বলিয়া মনে হইল না। রাখাল কি কাজে বাইরে যাইতেছিল। রমেশ তাহাকে ডাকিয়া কহিল, ভেতরে বোধ করি আচার্যি মশাই আছেন, যা তো রাখাল, কিছু ক্ষীরমোহন তাকে আনতে বলে দে। সন্ধ্যা বোধে উত্তীর্ণ হইয়াছিল, তথাপি ব্রাহ্মণেরা ক্ষীরমোহনের আশায় উৎসুক হইয়া বসিয়া রহিল। রাখাল ফিরিয়া বলিল, আজ আর ভাড়ারের চাবি খোলা হবে না বাবু। রমেশ মনে মনে বিরক্ত হইল। বলগে, আমি আনতে বলেছি। গোবিন্দ গাঙ্গুলি রমেশের অসন্তোষ লক্ষ্য করিয়া চোখ ঘুরাইয়া কহিল, দেখলে দানুদা ভৈরবের আক্কেল, এ যেন মায়ের চেয়ে মাসির দরদ বসি। সেই জন্যেই আমি বলি। সে কি বলে তাহা না শুনিয়া রাখাল বলিয়া উঠিল, আচার্যি মশাই কি করবেন? ও বাড়ি থেকে গিন্নিমা এসে ভাড়ার বন্ধ করে দিয়েছে। ধর্মদাস এবং গোবিন্দ উভয়ে চমকিয়া উঠিল। কে, বড় গিন্নি? রমেশ সবিস্ময়ে জিজ্ঞাসা করিল, জ্যাঠাইমা এসেছেন? আগে হ্যাঁ, তিনি এসে ছোট বড় দুই ভাড়ারই তালা বন্ধ করে রেখেছেন। বিস্ময়ে আনন্দে রমেশ দ্বিতীয় কথাটি না বলিয়াই দ্রুত পদে ভিতরে চলিয়া গেল। বন্ধুরা, শেষ হলো আজ আমার গল্প পাঠ। আজ আপনারা শুনলেন পল্লী সমাজ গল্পটির প্রথম ভাগ। এই গল্পটি একটু বড় আছে, সেই জন্য আমি এটা পাটে পাটে দেবো। আজ আমার গল্প পাঠ আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলে নিত্য নতুন গল্প শুনতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আজকের মতো শুভরাত্রি। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।